1757 থেকে 1975, পলাশী থেকে ধানমন্ডি, প্রায় 200 বছর যেন ইতিহাসের রক্ত ঋণে বাঁধা, একই জাতির একই ইতিহাসের পুনরাবৃত্তি। চলো মুজিব, দাদুর কবরে দাঁড়িয়ে দুজনেই প্রতিজ্ঞা করি, তার সাবধান বাণী না শুনে যে ভুল আমরা করেছি তার জন্য আমরা ক্ষমা চাই। কে কে আসছে? কোথায়? ওই যে ওদিকে। কে? সর্বনাশ! কে আসছে জানো? মির্জাফর আসছে। নবাব, হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি, কিন্তু নবাব সে তো মির্জাফর নয়, সে তো মুস্তাক, বিশ্বাসঘাতক খন্দকার মুস্তাক। ওই যে দেখুন নবাব। আমার মির্জাফর আর তোমার মুশতাক তো একই লোক। কিন্তু নবাব, আপনার মির্জাফর এবং আমার মুশতাক কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। আর আরেকটা লোক এগিয়ে আসছে, আমি একে চিনতে পেরেছি। এ হচ্ছে মীর কাসেম, মির্জাফরের জামাই। ভগবান গোলা থেকে এই আমাকে বন্দী করে নিয়ে এসেছিল মুর্শিদাবাদের কারাকক্ষে। না নবাব, আপনি ভুল চিনেছেন। এ হচ্ছে আমারই সেনাপতি জিয়াউর রহমান। না, আমি ঠিক চিনতে পেরেছি মীর কাসেমকে। সে ছিল একটু লক্ষ্মীটারা, একটু বাঁকা চোখে তাকাতো। জিয়াউর রহমানও তাই। সেই জন্য তো কালো চশমায় সারাদিন সে চোখ ঢেকে রাখত। কিন্তু নবাব, আমি রহস্যটা ঠিক বুঝতে পারছি না। ওরা হঠাৎ দেখা দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। চক্রান্ত, নতুন কোন চক্রান্ত মুজিব, নতুন কোন চক্রান্ত। নবাব, এবার আমি আরেকজন লোককে দেখতে পাচ্ছি। এই লোকটিকে আমি চিনতে পেরেছি। এ হচ্ছে মিরন, মির্জাফরের ছেলে মিরন। আমি নবাব থাকাকালে আমার মোসাহেবি করত, কুকুরের মতো আমার পা চাটত। এই মিরনই মোহাম্মদী বেগকে পাঠিয়েছিল আমাকে কারাকক্ষে হত্যা করতে। আমার দুঃখী মা আমেনা বেগম, তাকে বুড়িগঙ্গায় নৌকাডুবি ঘটিয়ে হত্যা করেছিল এই মিরন। না 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 নবাব, এ আপনার মিরন নয়। এ হচ্ছে ডালিম নামের এক প্রতারক দুর্বৃত্ত। সামরিক বাহিনী থেকে চাকরি যাওয়ার পর আমার স্ত্রীকে মা ডেকেছিল। যখন তখন আমার বাড়িতে এসে ঘুরঘুর করত সামান্য সাহায্য আর অনুগ্রহ পাওয়ার আশায়। আমি তাকে স্নেহ দিয়েছি, বিশ্বাস করেছি। কিন্তু এই প্রতারক দুর্বৃত্ত, এই পাষণ্ড রেডিওতে আমার আর আমার পরিবারের মৃত্যু সংবাদ সদর্পে প্রচার করেছিল। আমার মিলন আর তোমার ডালিমকে আর দেখতে পাচ্ছি না। সেখানে আরেকটা লোক এগিয়ে আসছে। তুমি কি চিনতে পারছো? হ্যাঁ নবাব, আমি চিনতে পারছি। দেশদ্রোহী বিশ্বাসঘাতক গোলাম আজম। এই লোকটাই আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জামাতের নেতা হয়ে ভণ্ড পীর সেজে অজস্র মুক্তিযোদ্ধাকে হানাদার পাকিস্তানের হাতে ধরিয়ে দিয়েছে। অসংখ্য মা বোনের ইজ্জত নষ্ট করতে হানাদার বাহিনীকে সাহায্য করেছে, আমার বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আমার মনে হচ্ছে এই সেই ভগবান গোলার ভণ্ড পীর। মুর্শিদাবাদ থেকে স্ত্রী লুৎফাকে সঙ্গে নিয়ে নৌকা যোগে পাটনা যাওয়ার পথে ভগবান গোলায় নৌকা থামিয়েছিলাম। আমাদের সঙ্গে কোনো খাবার ছিল না। এ কথা আমরা সবাই জানি নবাব। আমি ভেবেছিলাম এই পীরের আস্তানায় একবেলা বিশ্রাম নিয়ে পাটনায় চলে যাব। সেখানে গিয়ে শূন্য সংগ্রহ করব, তারপর দেশ উদ্ধারের যুদ্ধে নামব। সে সুযোগ আপনাকে দেয়া হয়নি নবাব। এই ভণ্ড পীর মীর জাফরের জামাই মীর কাসেমের কাছে গোপনে খবর পাঠিয়েছিল, আর মীর কাসেম সসৈন্যে এসে আপনাকে গ্রেফতার করেছিল। আমার স্ত্রী লুৎফা তখন মাত্র খেতে বসেছিল, এক গ্রাস খাবারও সে মুখে দেয়নি। মুজিব, এই লোকটি যদি তোমার গোলাম আজম হয়, তাহলে 1757 সালে এই লোকটি ছিল ভগবান গোলার শয়তান ভণ্ড পীর। নবাব, এরা যুগে যুগে দেশে দেশে একই বেশে এসে হাজির হয়, কিন্তু এদের চরিত্র থাকে এক এবং অভিন্ন। মুজিব,
তোমার গোলাম আজম আর ভগবান গোলার ভণ্ডপীরকে এখন দেখতে পাচ্ছি না। সেখানে আরো কয়েকটা লোক, তুমি এদের চিনতে পারছো? আমি আমি সামনের দুজন লোককে চিনতে পেরেছি নবাব। না 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 না, তুমি চিনতে পারোনি। আমি ঠিক চিনতে পেরেছি। এ হচ্ছে সেই বিশ্বাসঘাতক চাঁদ আর মোহাম্মদ বেগ, যে আমাকে কারা অভ্যন্তরে হত্যা করেছে। না 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 নবাব, এ হচ্ছে কর্নেল আজিজ পাশা আর বজলুল হুদা। এই বজলুল হুদা আমার বুকে গুলি চালিয়েছিল, আর আজিজ পাশা আমার নিষ্পাপ শিশুপুত্র রাসেলকে হত্যা করেছিল। আমি ঠিক বুঝতে পারছি না মুজিব, 1757 আর 1975 সালের ঘাতকেরা আজ কেন এখানে উঠে আসছে একই চেহারা? এমনও তো হতে পারে তারা নবাব মনসুরুল মুলক, সিরাজউদ্দৌলা হায়বত জাং বাহাদুর আর শেখ মুজিবুর রহমানকে একসঙ্গে দেখে ভয় পেয়েছে। তাহলে ওরা এত দূর পর্যন্ত এসে আবার মিলিয়ে গেল কেন? নবাব, হয়তো ওরা বুঝতে পেরেছে আমাদের আর ভয় দেখানো যাবে না। আমরা আর কোনো কিছুতেই ভয় পাই না। মুজিব, তুমি আমার হাতটা ধরো, চলো আমরা নবাব আলীবর্দী আমার দাদুর কবরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করি, বাংলাকে আমরা ভুলব না, বাংলাদেশকে আমরা ভুলব না। আমাদের মৃত্যু নেই, আমাদের ধ্বংস নাই, আমাদের জয় হবেই। ঢাকার আগামসি লেনের এই বাড়িতে নিশীথ রাতে চক্রান্তকারীরা মিলিত হতো। তারা সবাই যে ঘাতক তা নয়, কেউ জেনে কেউ না জেনে এই গভীর রাতের গোপন বৈঠকে এসে জড়ো হতো। উদ্দেশ্য মহানায়ক শেখ মুজিবুর রহমানের সরকার উচ্ছেদের পরিকল্পনা তৈরি করা। তাকে হত্যা করার পরিকল্পনা ষড়যন্ত্রকারীদের সকলেই জানত না। 1975 সালের কোনো এক মাসের এমনি এক গোপন বৈঠক এখন দেখছেন। এসব বৈঠকে হাজির থাকতেন খন্দকার মোশতাক, তাহির উদ্দিন ঠাকুর, শাহ মুয়াজ্জেম, নুরুল ইসলাম মঞ্জুর, কে এম ওবায়দুর রহমান, মাহবুব আলম চাষী, কর্নেল ফারুক, বজলুল হুদা, আজিজ পাশা এবং আরও অনেকে। আজকের বৈঠকে সকলে নয়, তাদের কয়েকজন হাজির আছেন। মোস্তাক ভাই, এই আপনার মাথার উপরে সবসময় শেখ মুজিবের ছবিটা ঝুলছে, এই ছবিটা নামায় ফেলানো যায় না? সর্বনাশ, ও কথা মুখে এলো না। ওটা নামালেই খবর চলে যাবে, মুজিব সন্দেহপরায়ণ হয়ে উঠবে। এখানে এই গভীর রাতে আমাদের গোপনে বসাও মুশকিল হয়ে উঠবে। ছবিটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন মজ্জেম? আর কদিন পরে আমরা লোকটাকেই তো ক্ষমতা থেকে সরিয়ে ফেলবো। কিন্তু আমার কেমন জানি এই ছবিটার দিকে তাকাইলে ভয় ভয় লাগে। মনে হয় লিডার যেন আমাদের সব দেখতেছেন, আমাদের সব কথা শুনতেছেন, সব জানতে পারতেছেন। ভাবলে আমার শরীরটা শিশির করে উঠে। মুয়াজ্জেম, তুমি একটা আস্ত কাওয়ার। ছবি কিছুই জানতে পারে না, কিছুই দেখতে পায় না। তাছাড়া তোমার ওই লিডার যাতে কিছু জানতে না পারে তার সব ব্যবস্থাই তো করে রেখেছি। আর সব সময় তো সব ব্যবস্থা পাকা হইয়া যায়। এবার কি সব পাকা পাকা হয়েছে? এবার আমার ব্যবস্থায় কোনো খুঁত নেই। শেখ মুজিবকে এখন যারা ঘিরে আছে, শেখ মনে করে সকলেই তার বন্ধু। সিজার যেমন মনে করতেন ব্রুটাসকে। কথাটা বাঁকা ভাবে বলো না ঠাকুর। ব্রুটাস না হলে সিজারকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারতো না। সিজার অন্ধভাবে ব্রুটাসকে তার বিশ্বস্ত বন্ধু মনে করত। যেমন বঙ্গবন্ধু আমাদের সম্পর্কে মনে করেন। ঠাকুর, তুমি মনে হয় আমাদের সঙ্গে ঠাট্টা মস্করা করছো। তাহের আমার লোক, ও ঠাট্টা করছে না, কথাটা সে ঠিকই বলেছে। শেখ মুজিবকে এখন যারা চারপাশ থেকে ঘিরে আছে, শেখ মনে করেন সকলেই তার বন্ধু। আসলে কেউ তো তার বন্ধু না। এই যেমন ধরো তোমাদের কথা। বঙ্গবন্ধু মনে করেন আমরা তার বিশ্বাসী ও অনুগত অনুসারী। আমাদের দ্বারা তার কোনো অপকার হতে পারে না।
ঠিক তাই, কিন্তু তিনি জানেন না দুর্নীতি দেয় অপদস্থ হয়ে বরিশালের মঞ্জু তার উপরে হাড়ে হাড়ে চটে আছে। ফরিদপুরে শেখ মনির দাপটে ওবায়দুর সন্ত্রস্ত। মুয়াজ্জেম তো কোরবান আলীর কাছে কোণঠাসা। ঠিক। আর তাহের ঠাকুর আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার। সেই 71-এ কলকাতার সার্কাস অ্যাভিনিউর দিনগুলো থেকে তুমি আমার লোক। আমি, মাহবুব আলম চাষি, হোসেন আলী, তাহের ঠাকুর, আমরা সবাই ছিলাম, কি বলবো তাহের, একই বৃন্তের ফুল। কিন্তু বঙ্গবন্ধু এখন তাহারকে খুব বুকের কাছে টানছেন, সংসদও তাকে খুব গুরুত্ব দিচ্ছেন। সিজার যেমন কাছে টানতো ব্রুটাসকে। আমি ব্রুটাস হতে চাই না, আমি ব্রুটাস নই। আমরা নিশ্চয়ই কাউকে হত্যা করতে চাই না। না 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 না, এসব কি বলছো তুমি? আমরা চাই একটা অত্যাচারী একদলীয় সরকারকে ক্ষমতা থেকে হটাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে। আর এই তার উপযুক্ত সময়। এখন শেখ মুজিবের চারপাশে তার প্রকৃত কোনো বন্ধু নেই। আর্মি, সিভিল সার্ভিস, নিউজ পেপার, সর্বত্র ঠিক ঠিক জায়গায় আমাদের বসে। আর জিয়ার রহমান তো সেনাবাহিনীর প্রধান হইবার না পাইরা খুব চইটা গেছে। এরপরে বাকশাল হওয়ার পর তো আরো খেপে গেছে। আমরা তো সেনাবাহিনীরে এমন ভাবে খেপাইয়া তুলছি যে সাধারণ মানুষও এখন জানে যে শেখ মুজিবের রক্ষী বাহিনী হয়েছে তার একটা পার্সোনাল আর্মি। এবারে বানানো হয়েছে সাধারণ মানুষের হত্যা করবার লাগিয়া। আর এই প্রোপাগান্ডায় নেটওয়ার্ক ঠিক করে দিয়েছে পাকিস্তানের মিলিটারি ইন্টেলিজেন্সের লোকেরা। তারা তো মুস্তাফের বন্ধু। চমৎকার চমৎকার প্রোপাগান্ডা। লক্ষ্মী বাহিনী লোকের আসলে ভারতের জন্য, তাই তাদের শরীরে জলপাই রঙের পোশাক। এই মিথ্যা প্রচার দেশের জনগণ কিছু কিছু বিশ্বাস করতে শুরু করছে মোস্তাক ভাই। মুয়াজ্জেম, কথাটাকে তুমি মিথ্যা প্রোপাগান্ডা বলো না। আমরাই যদি কথায় কথায় মিথ্যা প্রোপাগান্ডা বলি তাহলে সাধারণ মানুষকে বিশ্বাস করাবো কিভাবে? আর আর বলবো না মোস্তাক ভাই, তবে যাই বলেন এবার কিন্তু আপনার মাস্টার স্ট্রোক। কারণ তাজউদ্দিনের উপর বঙ্গবন্ধুর মনকে একেবারে বিশেষ তোলা হয়েছে। এজন্য সব ক্রেডিট আমেরিকান অ্যাম্বাসেডর বোস্টারের। তিনি ওয়াশিংটনে অর্থমন্ত্রী হিসেবে দেয়া তাজউদ্দিনের বক্তৃতা সম্পর্কে শেখ মুজিবকে তাদের সিক্রেট রিপোর্ট না দেখালে কেবল আমার কথার উপর তিনি বিশ্বাস করতেন না। বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে তাজউদ্দিন ভাইয়ের ওয়াশিংটন ও টোকিও স্পিচের ফুল টেক্সট আমি দেখেছি। তাতে বঙ্গবন্ধু সম্পর্কে কোনো কথা নেই। তিনি বলেছেন বাংলাদেশের অর্থনীতিতে দারুণ বিপর্যয় চলেছে। আর সেই কথাটাই আমেরিকান সব নিউজ মিডিয়া এমন টুইস্ট করে ছাপাইছে যাতে বোঝা গেছে যে তাজউদ্দিন বাংলাদেশের অর্থনীতির দুর্গতি সম্বন্ধে যত কথা কইছে বোঝা গেছে যে বঙ্গবন্ধুই এর জন্য দায়ী। তুমি বড় ফাউল কথা বলো ভাই। আহা, আমরা তো নিজে বলতে কইতেছি না, তাও বলবে না। এই দেয়ালেরও কান আছে। তোমরা সবাই চুপ, কেউ কথা বলবে না। এত রাতে শেখ মুজিবের লোকেরাও টেলিফোন করে খবর নিতে পারে। হ্যালো, কে? ও, শেখ ফজল হক মনি। তাই বলো, এত রাতে আমার প্রাইভেট নাম্বারে ফোন করলো কে? তা বলো বলো, কি আদেশ তোমার? যুবলীগের সম্মেলন কুমিল্লায়? চমৎকার। আর তুমি বলছো আমি যাব না? না না, আমাকে আর স্মরণ করতে হবে না, আমি ডায়েরিতে তারিখটা টুকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সঙ্গে নিয়ে আমি কুমিল্লায় যাব। আমাকে তোমাদের সম্মেলনে ডাকার জন্য খুব খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। তুমি বাংলাদেশের যুবশক্তির প্রতীক, বাংলার ভাবি নায়ক। না না, একটু বাড়িয়ে বলছি না মনি। বৌমাকে বাচ্চাদের আমার আদর দিও, তোমরা ভালো থেকো। আচ্ছা, আজকের মতো গুড নাইট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মোস্তাক ভাই, আপনি দেখতেছি শিশির ভাদুরীর থেকে খুব বড় অভিনেতা। যেইভাবে ভাগিনারে মাসকা লাগাইতেছেন। শুধু ভাগ্নেকে নয়, তার মামাকেও। সব সভা সমিতিতে তার সঙ্গে থাকে। তার দ্বিতীয় বিপ্লবের কথা বলি। এই তো সেদিন দাউদকান্দিতে পথে হাঁটছিলেন শেখ মুজিব, আমি তার মাথায় ছাতা ধরে হেঁটেছি। ওরে, এবার আমাদের জয় অনিবার্য। এখনই উল্লাস করার সময় নয়। নূর,
হুদা, ডালিম আর ফারুকের আজ আসার কথা ছিল, ওরা এখন এলো না কেন? কর্নেল ফারুক যাবে জিয়া রহমানের কাছে তাকে বাজিয়ে দেখতে, কারণ ফাইনাল আওয়ারে তার সাপোর্ট আমাদের খুব দরকার হবে। শুধু দরকার নয়, এসেনশিয়াল। কর্নেল তাহের গ্রুপের সঙ্গে গোপন নেগোসিয়েশন এবার কার উপরে? ফারুক বলেছেন এই ব্যাপারে তিনি জিয়া রহমানের সাথে কথা বলবেন। নূর, হুদা আর ডালিম সম্ভবত ক্যান্টনমেন্টে গেছেন তাদের কন্টাক্ট গ্রুপের সাথে আলোচনা করতে। কে কে তুমি? আমি কুলসুম চাচা। ও তুমি? আমি তো চমকে গিয়েছিলাম এত রাত তোমাকে দেখে। কি খবর? মেম সাহেব এসেছেন। মেম সাহেব? ও মেম সাহেব, তা তিনি কোথায়? গাড়ি থেকে নেমে বারান্দায় বসেছে। ছি ছি ছি, বারান্দায় বসবেন কেন? শিগগির নিয়ে এসো। জি চাচা। মুস্তাক ভাই, এই প্রায় দেখি ওই সাদা মেম সাহেব ঠিক আমাদের সিক্রেট মিটিং এর সময় এসে হাজির হন। ইনি কে? তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। না না, ভয়ের কথা বলছি না। আমি ভেবেছিলাম কোনো মিশনারি খ্রিস্টান সন্ন্যাসিনী আপনাকে মাঝে মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্য জোগাতে আসেন। মুয়াজ্জেম, তুমিও তাহের ঠাকুরের মতো মস্করা করতে শুরু করলে। আজই টের পাবে এই সাদা মেম সাহেবকে। উনি এতদিন ছদ্মবেশে তোমাদের কতটা বিশ্বাস করা যায় তাই পরীক্ষা করছেন। আজ তিনি নিশ্চিত হয়েছেন, সুতরাং তিনি আজ তোমাদের সামনে নিঃসংকোচে আত্মপ্রকাশ করবেন। আমি বোধহয় একটু অনুমান করতে পারি এই ভদ্রলোককে। ভদ্রলোক? ভদ্র মহিলা নন। গুড ইভিনিং। গুড ইভিনিং মিস্টার অ্যাম্বাসেডর। মিস্টার খন্দকার। My God. His Excellency, the American Ambassador, Mr. Boster. Yes. Mr. Boster. Your humble friend. গুড ইভিনিং। Good evening. গুড ইভিনিং। Good evening. Good evening, Good Your evening Excellency. and good evening. Please be seated. Thank you. Well, you see, the great mission that you couldn't achieve in Calcutta in 1971, I hope, and my government hopes, that you will achieve it in 1975. What was our great mission in 1971, Mr. Ambassador? The true independence of Bangladesh, and not to make it a puppet of India, a satellite of Soviet Union, a poor socialist country of East Europe. I'm sure Bangladesh will gain true independence in Southeast Asia like Philippines or Thailand. And it will be a great country that will follow a free market economy and a democratic way of life. United States will offer all kinds of economic help to build up your military. Our country is your greatest friend and ally. Hooray! মুস্তাক ভাই, হুইস্কির ব্যবস্থা থাকলে সাহেবের মনোরঞ্জনের ব্যবস্থা করুন যে। ভাইয়ের সাহেবকে কথা বলতে দাও প্লিজ। Well, you see, Sheikh Mujib is not our enemy, but I'm afraid he is leading the country towards a totalitarian system which is not accepted. He is sending jute to Monster Castro, ignoring American embargo, doing trade with the communist countries of East Europe. Cannot be accepted. He is leading the country towards total destruction. I want you to come forward and save your country. And I'm there to help you. Thanks. Many thanks, Mr. Ambassador. We are making all our preparation and waiting for a green signal from... I know. That, I hope, will come very soon from Pentagon. ইতিহাসের কি বিচিত্র পুনরাবৃত্তি।
ইতিহাসে পড়েছি 200 বছর আগে এই আগা মুসলিমের এক বাড়িতে গোপন বৈঠকে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করা হয়েছিল। আজ সেই একই এলাকায় আমরা এক হয়েছি আর এক ষড়যন্ত্রের খেলায়। তাহের, তোমার এই প্রলাপ বন্ধ করবে? আমরা কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছি না। প্রলাপ নয় মোস্তাক ভাই, ইতিহাস বিশ্লেষণ। আমি সাংবাদিক ছিলাম কিনা তাই ব্যাখ্যা বিশ্লেষণ একটু বেশি ভালোবাসি। ঠাকুর, তোমার হঠাৎ এমন ইতিহাস প্রীতি বেড়ে গেল কেন? ইতিহাস বলে 200 বছর আগে লর্ড ক্লাইভ নারী বেশে পালকিতে চেপে মুর্শিদাবাদের মীর জাফরের গোপন বৈঠকে যেতেন। আজ আমেরিকান রাষ্ট্রদূত বোস্টার এসেছেন আমাদের বৈঠকে একই নারী বেশে। Well, Mr. Kantkar, what is he saying? I really can't follow. I don't understand. He is saying that he will sacrifice his life for betterment of relation between Bangladesh and America. No. I don't want his sacrifice. I want your cooperation. কে কে ওখানে? Be careful. আমি কুলসুম চাচা। তুমি কি করছিলে ওখানে? আর বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আপনাদের যদি কিছু লাগে। না, আমাদের কিচ্ছু লাগবে না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আর কখনো ওখানে দাঁড়াবে না। জি চাচা। Well, who's she? A destitute girl. We call them Virongana. I see. Tortured, raped, and left alive by Pakistani army. Okay. Now working for us. That's all right, but can we trust her? I do not trust even my own daughter. However, we will be careful about her in future. Okay, gentlemen. Let us now discuss our future plan. I feel, I'm sure you will agree with me, that the most important part, the most important aspect is the true independence of Bangladesh. And there, I need your cooperation. Our country is there to help you in all possible ways. Are you with me? Yes, Yeah? yes. Let's shake hands on that. Yes, Ambassador. Right. Yes, Mr. Kandakar, you agree with me? Now, the next part is the most tricky part. That is the elimination of your leader. Do you understand? Okay. Yes. You do? বঙ্গবন্ধুর এই সেই ৩২ নম্বরের বাড়ি। এই বাড়িতে বসেই বঙ্গবন্ধু তার সহকর্মী এবং ছাত্র ও যুবকর্মীদের নিয়ে বাংলাদেশ স্বাধীন করার পরিকল্পনা করেন। এই বাড়িতেই ১৯৭১ সালের ২৩শে মার্চ স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করেন তিনি। এই বাড়িতে বেগম মুজিব তার স্বামী সন্তান সহ আত্মবিসর্জন করেন। মা, মা, ও মা। ও হাসু, কখন আসলি? ঘরে উকি দিলাম, তুমি দেখলাই না। কি এত ভাবতেছো মা? না, তেমন কিছু না। তুমি আমার কাছে লুকাচ্ছ না? তোর কাছে বা কি লুকাবো? আমার জয় ভাইয়া কই? পুতুল শোনা? পুতুল ঘুমাচ্ছে আর জয় খেলছে। পুতুল একলা ভিতরে রেখে আসছোস? না, রেহানা আছে। মা, তোমারও তো মন খারাপ কেন? আচ্ছা শোন, তুই আমার জয় ভাইয়া আর পুতুল সোনারে নিয়ে কদিন পর জার্মানি বেড়াতে যাবে গা, সঙ্গে আবার এখানেও যাবে। আমার মন খারাপ হবে না? তোমার মন এত নরম না, এই জন্য তোমার মন খারাপ হয় নাই। আচ্ছা, আমার নিয়ে এত ভাবিস না তো। আবার তুমি কথা ঘুরাচ্ছ। মা, তোমার কি হয়েছে? কইলাম তো কিছু হয় নাই। হয়েছে, তোমার আমি চিনি। কিছু তুই আমাদের। মা, তুমি তো কখনো এত ভেঙে পড়ো নাই। আব্বা এত বছর জেলে থাকলেন, আমরা ভাই বোনরা ছোট ছোট ছিলাম, আমাদের নিয়ে তুমি কি কষ্ট করছো। আইয়ুব খাঁ, মোনায়েম খাঁ আমলে কত অত্যাচার গেছে তোমার উপর দিয়া, তখন তো তোমার এত ভাঙা পড়তে দেখি নাই মা। তখন মনে একটা শক্তি ছিল, আর এখন
না, বাড়িটা অনেকদিন খালি থাকবো তো তাই। বাড়ি খালি হয় কেমনে? তোমার ঘরে এখন দুই বউ, সুলতানা আর রোজি। ওরা থাকতে তোমার ঘর খালি হয় কেমনে কও? আরে ওরা হলো ছেলের বউ, তোরা হলো আমার পেটের সন্তান। আবার তুমি কথা ঘুরাইতেছো? দাঁড়াও, এবার আমি রেহানারে ডাকবো। কেন কেন ওরা ডাকবি কেন? রেহানা আইসা তোমার পেটের কথা টাইনা বার করবে। না বাবা, দোষী মায়ের ডাকিস না। তাহলে আমারে কও তোমার কি হয়েছে? তুই আর রেহানা কয়দিন পর বিদেশ যাবি, এই সময় তো ওই কথা কইতে চাই না আমি। তুমি কও মা। আসো, আমার যদি কদিন ধরে কেমন ডর ডর লাগে, যে ডর আমি কোনদিন পাই নাই, এখন তাই পাইতেছি। কিসের ডর? জানি না, আমার যদি কেমন সবসময় বুকটা কাঁপে। বুক কাঁপে কেন মা? তোমার তো এখন দুঃখের দিন শেষ। আব্বা দেশের প্রেসিডেন্ট, কামাল জামাল দুইজনই সংসারী হয়েছে। তুমি জয় পুতুলের মুখ দেখছো, তোমার এখন কিসের দুঃখ, কিসের ভয়? জানি না, আমার খালি মনে হয় আমার দুঃখের দিনগুলি ভালো ছিল, তখন মনে একটা সাহস ছিল, শক্তি ছিল। এখন খালি ভয় লাগে। কেন? সেই শক্তি সাহস তোমার কই গেল? জানি না, তোর আব্বার তো ভয় আমার বুকটা কাঁপে। আসো। আব্বার জন্যে? মা চুপ করে থাকো না, কও কি হয়েছে কও। আসো, আসলে আমি তো খুব খারাপ স্বপ্ন দেখছি মা। স্বপ্ন? কি স্বপ্ন দেখছো তুমি? আমি স্বপ্ন দেখছি বলতে আমার ডর লাগে। আমি স্বপ্ন দেখছি আমাদের এই 32 নম্বর রাস্তার বাড়িটা নাই। বাড়িটা নাই? তার বোতলে এখানে একটা বড় নদী হয়ে গেছে, বিশাল নদী, কোনো কুল কিনারা দেখা যায় না, নদীটা রক্তে। আমি তো আব্বারে খুঁজতে লাগছি, তিনি কোথাও নাই। মা স্বপ্ন স্বপ্নই, স্বপ্ন দেখে কেউ ভয় পায় নাকি? আমি পাইছি, আমি পাইছি। মা এই স্বপ্নের কথা আব্বারে কও নাই তো? না, সত্যি কথা মনে হইলে আমার বুকটা খালি দূর দূর করে। হাসু হাসু, আমার খালি মনে হয় তোদের সঙ্গে আমার যদি আর দেখা না হয়। কি কও তুমি এসব মা? এসব তুমি কি কও মা? আমার সাথে তো যাবি না, কো আমার সাথে তো যাবি না। তোমার সাইডে আমরা কোথাও যাবো না মা, তোমার সাইডে আমরা কোথায় যাবো কও তো তুমি? আমরা কোথাও যাবো না। আসো আসো মা। আসো, আমি যাই, আমার বেলা কাজ করে আছে। আব্বা, আপনি এত সকালবেলায় বাইরে যাচ্ছেন? হ্যাঁ রে মা। এইভাবে? শোন, আজকে ডিস্ট্রিক্ট গভর্নরদের একটা মিটিং ডাকছি কোনো ভবনে। সিস্টেম যখন একটা করছি, তাহলে খাড়া করাইতে হবে না। কিন্তু আপনি এইভাবে বাইরে যাবেন কেন? কি হয়েছে? আমার কাপড় চোপড় ময়লা নাকি? আমি কাপড় চোপড়ের কথা বলতেছি না, আপনার পায়ের নখের দিকে তাকায় দেখেন, কি বিশ্রী রকমের বড় হয়েছে। আমার পায়ের নখ তো তুই কেটে দিস। আপনি একটু বসেন, আমি আসতেছি। বুঝলি হাসু, আমি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের জেলে বন্দী ছিলাম, তখন আমার হাত পায়ের নখ বড় হয়ে গেছিল। একদিন মিয়াওয়ালি জেলের সুপার এসে আমারে বলেন, শেখ সাহেব আপনার হাত পায়ের নখ বড় হয়ে গেছে, কাটবেন না, একটা বারবার পাঠাই দিই। আপনি তারা কি বললেন? আমি বললাম, এসপি সাহেব আমার হাত পায়ের নখ কেটে দেয় আমার বড় মেয়ে হাসু, আমি দেশে ফিরেই নখ কাটবো, আমার হাসুর কাছেই কাটবো। আব্বা,
আপনি কি তখন ভাবতে পারতেন দেশে ফিরতে পারবেন? হাসু, সেই দুঃসময়ে চারিদিকের কোনো খবরই যখন আমাকে দেওয়া হতো না, তখন আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন আমি দেশে ফিরবই। যদি আমার মৃত্যু হয় তাহলে বাংলার মাটিতেই হবে আমার শেষ আশ্রয়। আব্বা, দেশটারে ভালোবাসিস মা, দেশও তোরে ভালোবাসবে। আমি তো এই দেশটাকে খুব ভালোবাসি আব্বা। জানি তো, তুই শেখ মুজিবের মেয়ে না। শোন, আমার সত্যি সত্যি তাড়া আছে। আমি তোর কথা দিচ্ছি, আমি ফিরে এসে তোর কাছে নখ কাটবো, ঠিক আছে? ঠিক তো। কি আপনি এখনো বসে আছেন? এই না আপনার এত তাড়া? আসু, তোর মার কি হয়েছে বলতো? কদিন ধরে দেখতেছি তার মন খারাপ, মাঝে মাঝে কান্দে। কি হয়েছে বলতে পারবি? কেন পারবো না? আম্মা আপনার নিয়ে চিন্তা করে। আমার নিয়ে চিন্তা করে? আমি আরো ভাবলাম তার ডায়াবেটিসটা বাড়ছে, এই জন্য বোধহয় কাহিল হয়ে পড়ছে। লন্ডন থেকে চিকিৎসা করে আনলাম, কোনো লাভ হলো না। না আব্বা, মা আপনার শরীর নিয়ে শুধু চিন্তা করেন। আমার নিয়ে তার আবার কি চিন্তা বল? দেশটা এখন স্বাধীন। হাসু, তোর মা পাশে ছিল বলেই আমি সারা জীবন বাংলাদেশের মুক্তির জন্য সংগ্রাম করতে পারছি, যুদ্ধ করতে পারছি। তোর মাই হইতেছেন আমার প্রেরণা, আমার শক্তি। উনি এখন আমার নিয়ে চিন্তা করবেন কেন? দেশ স্বাধীন হয়েছে আব্বা, কিন্তু মার ধারণা তাতে আপনার শত্রুর সংখ্যা বাড়ছে। তারা যে কোনো সময় আঘাত হানতে পারে। তোর মা একেবারে ভুল কথা বলে নাই রে। ওরা আমার আর সময় দিতে চায় না। তারা কারা? বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা। তারা জানে শেখ মুজিব যদি দেশ গড়ার জন্য সময় পায় তাহলে তাদের ষড়যন্ত্র আর সফল হবে না। কি চায়? ওরা চায় আমারে হত্যা অথবা উৎখাত কইরা দেশটারে নামে স্বাধীন রেখা আবার পাকিস্তানের কলোনি বানাইতে। ওদের ঠেকাবেন কি করে? আমি ওদের সে সময় দেব না রে মা। সেই জন্য তো নতুন সিস্টেম প্রবর্তন করেছি। ওরা বলছে শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করছে, কিন্তু আমি গণতন্ত্রকে রক্ষার জন্যই এই নতুন সিস্টেম প্রবর্তন করতে বাধ্য হয়েছি। ওরা শতমুখে আমার বিরুদ্ধে প্রচার, অপপ্রচার, মিথ্যা প্রচার চালাচ্ছে। ওরা ধর্মের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। আমি শেখ মুজিব 200 বছরের ঔপনিবেশিক শাসন, আমলা শাসন, ঘুষ আর দুর্নীতির শাসন কাঠামো ভেঙে জনগণের হাতে তাদের অধিকার তুলে দিয়ে প্রমাণ করে যাব শেখ মুজিব কখনো বাংলার জনগণের সাথে বেইমানি করে নাই। শেখ মুজিব কখনো জনগণের অধিকার হরণ করে নাই। তারপর যদি আমার মরণ হয়, দুঃখ নাই রে মা, বাংলার মানুষকে কখনো আর দাবায় রাখা যাবে না। ও মা, বাবুটিতে এখনো গল্প করতেছেন? ওইদিকে বাগাছের দিকে এসে নিচে বসে রয়েছে। না না, আমরা গল্প করতেছি না জয়েন নানি। বুঝলে হাসু, তোর আব্বা আমাদের প্রথমে রেনু নামে ডাকতেন। তুই জন্মামের পরে ডাক আরম্ভ করলেন হাসুর মা। তারপরে মাঝে মাঝে কামারের মাও ডাকতেন। এখন শুনতেছি নতুন ডাক, জয়ের নানি। জয় তোমাদের ফ্যামিলির নতুন এডিশন না মা, সেই জন্য। আচ্ছা হয়েছে, বুঝছি। পুতুল উঠে গেছে, তুই তাড়াতাড়ি নিচে যা। আমি চাই যা দোষী মেয়া উঠলেই কানবে। যা। তুমিও যাও, হাসু একা সামলাইতে পারবে না। যাও, আর কাদের সিদ্দিকের উপরে পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে। আগে গণভবনে মনোনীত জেলা গভর্নরদের মিটিংয়ে না গিয়ে আপনার কাছে আসায় নিশ্চয়ই বিরক্ত হয়েছেন।
নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে, নাহলে তুমি আসতা না। আপনি আমাকে টাঙ্গাইল জেলার গভর্নর করায় অনেকেই খুশি, আবার অনেকেই খুশি নয়। কারা খুশি না সেটা আমি জানি, তারা আমার দলের মধ্যেই আছে। কিন্তু আমি যেটা জানতে চাই, আপনি জানতে চান মৌলানা ভাসানী আমার উপর সন্তুষ্ট কিনা? হ্যাঁ, টাঙ্গাইলে হুজুর ইজ এ গ্রেট ফ্র্যাকচার। মৌলানা ভাসানীর টাকার এখন খুব দরকার। সন্তোষী ইসলামী বিশ্ববিদ্যালয় চালাতে গিয়ে খুবই অর্থ কষ্ট করেছেন। দেখো, আমি হুজুরে মাঝে মাঝে গোপনে টাকা পাঠাই। এই তো সেদিন একজোড়া লুঙ্গি, গলদা চিংড়ি আর 5,000 টাকা পাঠালাম। তার ইউনিভার্সিটির জন্যও তো একবার টাকা পাঠাইছি। তার এখন বড় একটা অঙ্কের টাকা দরকার। শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। কত? 50,000। 50,000? ঠিক আছে, আমি ডিসিরে বলে দিচ্ছি, তুমি কি দেখা করো। আমি জানতাম আপনি টাকাটা দেবেন। মুক্তিযুদ্ধের পর যেদিন নতজানু হয়ে আপনার সামনে অস্ত্র সমর্পণ করেছি, সেদিন থেকেই জানি একমাত্র আপনিই আমার লিডার। বাগাতের দিকে যুদ্ধ করে দেশ স্বাধীন করছো, কিন্তু ভাবাবেগ দিয়া স্বাধীনতা রক্ষা করতে পারবা না, এই কথাটা মনে রেখো। আপনার চা না বাবা। শোনো, আমি নিজে যাইতেছি, লোকজন বসে আছে। কাদের, তুমি টাইমলি চলে এসো, দেরি করো না। জি লিডার। বসো বাবা। কাদের, তোমার আমি একটা কথা বলতে চাই বাবা। একটা কেন, 10টা কথা আপনি আমাকে বলতে পারেন। তোমার কাদেরিয়া বাহিনীর হাতে অস্ত্র কি এখনো আছে, না সব জমা দিয়ে দিছ? বঙ্গবন্ধুর হুকুমে সব অস্ত্র জমা দিয়ে দিয়েছি, তবে প্রয়োজনে অস্ত্র সংগ্রহ এমন কোনো কঠিন কাজ নয়। এ কথা কেন বলছেন? আমি একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কাদের। তোমার লিডার তো দেশ নিয়ে মারতে আছেন, তার যে এখন মিত্রের চাইতে শত্রুর সংখ্যা বেশি, সেদিকে তার কোনো খেয়ালই নাই। আপনি কেন তাকে সাবধান করে দেন না? আর কতবার দিব বলো? তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের সময় কি হচ্ছে তুমি জানো? কি হয়েছিল? এখানে সমস্ত ডাক্তাররা বলল যে এইখানেই তার অপারেশন তারা করবে, আর মিলিটারি সিএমএইচ ডাক্তাররা এসে বলল আপনার বিদেশ যাওয়ার দরকার নাই, আমরাই আপনার অপারেশন করব। বঙ্গবন্ধুও চাচ্ছিলেন দেশেই অপারেশন হোক। হ্যাঁ, ওই যে খন্দকার মুস্তাক ভাই, এখন তার প্রাণের বন্ধু, সারাক্ষণ এসে গুজুর গুজুর করে। উনিই তো বললেন, লিডার তোমার এখন দেশে থাকার দরকার, দেশের বাইরে গেলে তোমার চলবে না, এখানেই তোমার অপারেশন হবে, সব তো উনিই বললেন। এ কথা ডাক্তাররা বলতে পারেন, তিনি বলতে গেলেন কেন? কি জানি। আর আমি জিদ ধরাতেই তো উনি বিদেশ যেতে রাজি হইলেন। আর আল্লাহর কি মহিমা দেখো, ঠিক ওই সময় ব্রিটিশ গভর্নমেন্ট প্রস্তাব দিল তোমাদের বঙ্গবন্ধুর চিকিৎসার সমস্ত ব্যবস্থা তারা করবে, সমস্ত খরচ ওরাই বহন করবে। আর আমার জিদের জন্য যেটা হইলো, তাহলে উনি কিছুতেই রাজি হইতেন না বিদেশ যাইতে। দেশের মিলিটারি হাসপাতালে অপারেশন করাইতে রাজি হয়নি কেন জানো? সে কথা আমাকে বলবেন? হ্যাঁ বলবো। 9 মাস পাকিস্তানি মিলিটারিদের হাতে বন্দি ছিলাম, ওদের থেকে ভয় পাইনি কোনোদিন। তো বাঙালি মিলিটারিদের হাতে ছুরি আর বন্দুক দেখলে কেমন যেন সন্দেহ হয়, ভয় হয়। আমাকেও আপনার ভয় হয়? না বাবা, তুমি তো মিলিটারি না, তুমি বীর মুক্তিযোদ্ধা। জননী, আশীর্বাদ করবেন চিরকাল যেন মুক্তিযোদ্ধা থাকতে পারি। তাই থাকো বাবা, সেই আশীর্বাদই করি।
হানিফ, গানটা বন্ধ করে দাও আর কাছে দাঁড়িয়ে থেকো। বসে বসে একলা চলার গান শুনছেন? আপনি তো একলা চলার গান শোনার লোক নন। কেন? আমি যখন 6 দফা আন্দোলনের সময় জেলে ছিলাম তখন তো এই গানটাই গাইতাম, তোমার মনে নাই? তখন তো বলতে গেলে আমরা একলাই ছিলাম। একদিকে আইয়ুব সরকার আর মুসলিম লীগ ওয়ালারা বলছে এটা বিচ্ছিন্নতাবাদীদের দাবি, অন্যদিকে কমিউনিস্টরা বলতে শুরু করেছিল এটা সিআইএ তৈরি করে দিয়েছে। অবশ্য পরে তারা মত পাল্টিয়েছে, কিন্তু 6 দফার আন্দোলনের প্রথম দিকে তো আমরা একলাই ছিলাম। তাজউদ্দিন, আমরা কি এখন একলা না? আমার একটা থিওরি আছে তাজউদ্দিন, ক্ষমতায় থাকা মানেই একা হয়ে যাওয়া। জনগণকে সাথে নিয়ে তাহলে কি করে ক্ষমতায় থাকা যায়? জনগণকে সাথে নিয়ে জনগণের স্বার্থে জনগণের শত্রুর বিরুদ্ধে যদি ক্রমাগত যুদ্ধ চালা যেতে পারো, আর যদি ক্ষমতায় থেকে শুধু ক্ষমতা উপভোগ করো, তাহলে তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা। আপনি তো ক্ষমতায় বসে জনগণের শত্রুর বিরুদ্ধে লড়াই করে চলেছেন, তাহলে একলা হয়ে যাবেন কেন? আমরা যারা 71-এ একসাথে ছিলাম তারা একসাথে নাই বলা। এই ধরো তোমার কথাই, ট্যাকটিক্যাল কারণে আমি মন্ত্রিত্ব থেকে তোমাকে সরাই দিছি, অমনি বাজারে গুজব শেখ মুজিব আর তাজউদ্দিন আলাদা হয়ে গেছে। এই সেদিন আব্দুল সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরাইয়া কৃষিমন্ত্রী বানালাম, অমনি কথা শুরু হয়ে গেছে আমি নাকি দিল্লির দিক থেকে সরে আইসা ওয়াশিংটন মুখী হচ্ছি। শত্রুরা তো গুজব ছড়াবেই, আর আপনি তো জানেন আপনার এবং বাংলাদেশের স্বাধীনতার শত্রু কারা। জানি জানি তাজউদ্দিন, জানি। তারা এখন ডালপালা ছড়িয়েছে, তারা আমার দলের ভিতর ঢুকে পড়েছে। নাহলে ছাত্রলীগের মতন একটা পুরানো অর্গানাইজেশন ভাঙা 2 টুকরা হয়। সিরাজুল আলম খান, আসমা আব্দুর রবের মতো লোক আমার থেকে দূরে সরে গিয়ে জাসদ প্রতিষ্ঠা করে। শুনেছি তারা নাকি তোমারই প্রথম সভাপতি করতে চাইছিল, তুমি গড়িমসি করায় তারা মেজর জলিলকে ধরে বান্ধা আনছে। আপনি ভুল শুনেছেন লিডার, আমি গড়িমসি করি নাই। আমি ওদেরকে সাফ না করে দিয়েছি। আমি ওদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের থিওরির সঙ্গে একমত নই। যে দেশে এখনো গণতন্ত্রই প্রতিষ্ঠা করা যায়নি, সমাজতন্ত্র রয়েছে একেবারে প্রিমিটিভ স্টেজে, সেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দেওয়া রীতিমতো জুভিনাল অ্যাডভেঞ্চার। বৈজ্ঞানিক সমাজতন্ত্র স্লোগান তারা দিচ্ছে না তাজউদ্দিন, তাদেরকে দিয়ে দেওয়ানো হচ্ছে। কারা দেওয়াচ্ছে সে কথা তুমি আমার চেয়ে ভালো জানো। আমি তো যুদ্ধের 10 মাস পাকিস্তানের জেলে বন্দী ছিলাম, তুমি ছিলে মুজিবনগরে। সেখানে বসে কারা আন্তর্জাতিক চক্রের সাথে হাত মেলাইছে সেই কথা তো আমার চেয়ে তুমি ভালো জানো তাজউদ্দিন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? না না তাজউদ্দিন, আমি তোমারে কোনোদিন সন্দেহ করি নাই, করবো না। আমার কেবল একটাই ভয়, তুমি ভুল বুঝে এমন কিছু করে না ফেলাও যাতে তুমি আমার থেকে দূরে সরে যাও। আপনার কাছ থেকে দূরে সরে চলে যাব না বলেই জাসদের নেতা হওয়ার প্রস্তাব গ্রহণ করি নাই। রাজনীতি থেকেও দূরে সরে আছি। না তাজউদ্দিন, তুমি রাজনীতি থেকে দূরে সরে থাকতে পারো না। আজকাল আমি নিজেরে বড় একা বোধ করি। চারিদিকে গভীর ষড়যন্ত্র, শত্রু। এই সময় তুমি আমার থেকে দূরে সরে থাকতে পারো না তাজউদ্দিন। আমি তোমাদের সাথে নিয়ে আই হ্যাভ ক্রিয়েটেড এ হিস্ট্রি। সেই ইতিহাস যদি রক্ষা করতে না পারি তাহলে আই শ্যাল গো টু অবলিভিয়ন ফর এ লং টাইম। তখন তোমাকেও বাঁচানো যাবে না, দেশটাও ধ্বংস হয়ে যাবে। মুজিব ভাই, মুজিব ভাই, কতদিন পরে ডাক্তার শুনলাম তাজউদ্দিন। খালি লিডার লিডার, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুনতে শুনতে কানটা আমার ঝালাপালা হয়ে গেছে। তুমি আমাকে আজ মুজিব ভাই বলে ডাকলা, মনে হলো আমি যেন সেই 6 দফা আন্দোলনের দিনগুলোতে ফিরে গেছি। সেই দিনগুলোর মতো আপনি কি আবার আমাকে বিশ্বাস করতে পারবেন? আমি তো কোনোদিন তোমার অবিশ্বাস করি নাই তাজউদ্দিন। শুধু কৌশলগত কারণে তোমাকে মন্ত্রিত্ব থেকে সাময়িকভাবে সরাতে হয়েছে। কেন সরানো হয়েছে সে কথা তুমি আজকে বুঝবা না, আরেকদিন বুঝবা। সেই কারণটা আমি জানি লিডার। ওয়াশিংটন আর চাইনিজ লবির চাপে আপনি আমাকে সরিয়েছেন। আমেরিকান অ্যাম্বাসেডর বোস্টারই আপনাকে আমার ওয়াশিংটনে দেওয়া বক্তৃতা সম্পর্কে মিথ্যে খবর দিয়েছে। আমি বোস্টারের কাছে শোনার আগেই খবরটা জানতে পেরেছি তাজউদ্দিন। তাও আমি জানি খন্দকার মুস্তাকি আপনাকে এই কথাটা জানিয়েছেন। তিনি আপনাকে বলেছেন
তাজউদ্দিন অর্থমন্ত্রী হিসেবে ওয়াশিংটন সফরে যেয়ে বলেছে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে, জাপানে গিয়েও বলেছে, আর মার্কিন অ্যাম্বাসেডর বোস্টারও সেখান থেকে খবর নিয়ে আপনাকে জানিয়েছেন মোস্তাকের কথা সত্য। কিন্তু আপনি তো জানেন লিডার, তাদের দুজনের উদ্দেশ্য এক। না, আমি দুজনের একজনের কথা বিশ্বাস করি নাই তাজউদ্দিন। বিশ্বাস করার ভান কইরা তোমাকে মন্ত্রিসভা থেকে সরাইছি। মন্ত্রিত্ব হারানোর জন্য আমার দুঃখ নেই লিডার, আপনার বিশ্বাস যেন না হারাই। বসো তাজউদ্দিন, বসো। তাজউদ্দিন, আজ আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। মনি ভাই এসেছেন। ও, শেখ ফজলুল হক মনি। রহিম সাহেবের ঘরে বসতে বলো, আমি তাজউদ্দিনের সাথে কথা শেষ করি, তারপর আসবে। যাও। লিডার বলেন, আমার কাছে কি জানতে চান? গেল বছর বৈদেশিক মুদ্রার তহবিল শূন্য এসে ঠেকছিল। তুমি অর্থমন্ত্রী হইয়াও আমার সে খবর দাও নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হামিদুল্লাহ সে কথা আমার কাছে গোপন করছে। এটা কি আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত নয়? আমার উপর রাগ করবেন না লিডার, কথাটা খন্দকার মোস্তাক আপনাকে যেভাবেই বুঝিয়েছেন আপনি ঠিক সেভাবেই বুঝেছেন। আমি খন্দকার মোস্তাকের কথা বিশ্বাস করি নেই বলেই তো তোমার কাছে আজ জানতে চাইতেছি তাজউদ্দিন, বৈদেশিক মুদ্রা সংকটের কথা আমার কাছে গোপন করা হয়েছিল কেন? কথাটা আমি বহুদিন আপনাকে জানাতে চেয়েছি, কিন্তু আপনি সময় দেননি। আচ্ছা ঠিক আছে তাজউদ্দিন, তোমার কথা শোনার আগে আমি বরং মনিরের ডাইকা বিদায় করে দিই, কি বলো? এটা আমি সবসময় দেখে আসছি, সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে। যখনই আপনার কাছে আমি জরুরি কথা বলতে এসেছি, একটা না একটা বাধা এসে হাজির হয়ে দেয়। মুজিবনগর থেকে ফিরে এসে আজ অবধি একান্তে আপনার সঙ্গে কোনো কথাই বলতে পারিনি। 9 মাসের মুক্তিযুদ্ধে কি ঘটেছে আমার মুখ থেকে আপনার কিছুই শোনা হয়নি। সব আমি শুনেছি তাজউদ্দিন। শুনেছেন অন্যের কাছ থেকে, আমার কাছ থেকে নয়। যে প্রশ্নটা আপনি নিজে আমাকে করলেন, আমার নিজের মুখ থেকে শুনতে চাইলেন, তার কিছুই শোনা হয়নি আপনার। তাজউদ্দিন আমার ভুল বোঝো না। আমি তোমার মুখ থেকে একান্তে শুনতে চাই বলেই তো আজ তোমার ডেকে আনছি। সে কথা বলার সময় কোথায় আপনার? শেখ মনি এসে বসে আছেন, খন্দকার মোস্তাক মাত্র এলেন। ওদেরকে বসতে বলো। জি। এই কি তাজউদ্দিন, তুমি উঠে পড়তেছো কেন? আমি এখন যাব, শেখ মনি এসেছেন, খন্দকার মোস্তাকও অপেক্ষা করছেন। আমার জন্য তাদের বসিয়ে রাখা ঠিক হবে না, আমি বরং অন্য সময় আসব। কথাগুলো আজও অসমাপ্ত থেকে গেল। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি রাত্রিরে আমার সঙ্গে ভাত খাও। দেখি, রাত্রি আসবো, এখন যাই। আসো আসো। কি তোমরা কি একসঙ্গে আসছো না আলাদা আলাদা? আমি আগে এসেছি, উনি এইমাত্র এলেন। মনি হচ্ছে জাতির গ্রেট নেফিউ, বলতে পারি ফিউচার অফ দ্য নেশন, তাই আগে থেকে অনুসরণ করে চলি। অতিভক্তি কিসের লক্ষণ জানো তো মুস্তাক? বিলক্ষণ জানি, তবে আমারটা অতিভক্তি নয়, দিব্য দৃষ্টিতে ভবিষ্যৎ দেখতে পাই বলেই বলছি। আমরা কি বাজে কথা বলে সময় নষ্ট করব, না কাজের কথায় আসবো? বেশ বেশ বেশ, আগে তোমার কাজের কথাটাই সারো। তবে তার আগে আমার একটা প্রশ্ন। বলো মুস্তাক, তোমার প্রশ্নটা কি শুনবে? তোমার কাছে নাকি এর আগে এসেছিলেন আতাউর রহমান খান, তারপর এসেছেন তাজউদ্দিন, ব্যাপারটা কি লিডার? তোমার কি সন্দেহ হচ্ছে মুস্তাক যে আমরা ষড়যন্ত্র করতেছি? আমি বাপু ষড়যন্ত্র বুঝি না, সোজা মানুষ, তাই সাদাসিধে কথা। বলো তোমার সাদাসিধে কথাটা শুনি। তুমি যখন বাকশাল করো তখন এই আতাউর রহমান খান সমর্থন দিলেন না, এখন শুধু বাকশালে জয়েন করা নয়, দেখছি তোমার কাছে এসে ঘুরঘুর করছেন। অন্যদিকে তাজউদ্দিন মন্ত্রিসভা থেকে বাদ পড়ায় গোসা করে ঘরে খিল দিয়ে বসছিলেন, এখন দেখছি তোমার কাছে আবার তারা আনাগোনা শুরু হয়েছে।
তাই বোঝার চেষ্টা করছি ব্যাপারটা কি। তুমি কি তাতে ভয় পাচ্ছ মোস্তাক? তুমি যতক্ষণ আমার মাথার উপরে আছো ততক্ষণ ভয় পাবো কেন? তুমি মুজিবনগরে ছিলে না, তাই তাজউদ্দিন দিল্লিকে ভুল বুঝিয়ে আমাকে একটু কোণঠাসা করে ফেলেছিল। এখন আমি তোমার দ্বিতীয় বিপ্লবের আদর্শ প্রতিষ্ঠার কাজে মাঠে নেমেছি। এই মনিকে জিজ্ঞেস কর, রাত দিন দেশের মানুষকে বোঝাচ্ছি জাতির পিতার দ্বিতীয় বিপ্লবের কথা। তোমার এই দ্বিতীয় বিপ্লব সফল হলেই আমি মক্কায় চলে যাব। আমার জীবনে আর কোনো স্বাদ অভিলাষ নেই। লিডার আপনাকে যেতে দেবেন না? না না, তোমরা আমাকে বাধা দিতে পারবে না। আমি মন ঠিক করে ফেলেছি, এই শেষ জীবনটা আল্লাহর ঘর আর আল্লাহর রসুলের রওজা পাকে গিয়ে ইবাদত বন্দি করে কাটিয়ে দেব। জীবনে যা চেয়েছিলাম সবই পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে। তুমি শেখ মুজিব আমাদের নেতা। পাকিস্তানি কারাগার থেকে জীবিত অবস্থায় ফিরে এসছো, দেশ শাসন করছো। আমার আর জীবনে চাওয়া পাওয়ার কি থাকতে পারে? দেশের সেবায় সারাটা জীবন কাটিয়েছি, এখন এই শেষ জীবনটা আল্লাহর বন্দিগিতে কাটাবো। কিন্তু আল্লাহ কি বলবেন জানো মোস্তাক? আল্লাহ বলবেন তুমি আমার সঙ্গে কাজ করো, আমার দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য তুমি আমার সাথে কাজ করো। যা হোক, আমি যে কারণে এসেছিলাম সেটা এখন বলেই ফেলি। কারা যেন আমাদের সেনাবাহিনীর মধ্যে গোপন লিফলেট বিলি করছে। কথাটা আমার কানেও এসছে। আমার মনে হয় এটা কর্নেল তাহের এবং জাসদের একটা অংশের কাজ। তারা গণবাহিনী গঠন এবং বর্তমান সরকারকে উচ্ছেদ করে একটা বিপ্লবী সরকার গঠনের জন্য সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে। জাসদ বা কর্নেল তাহের কর্মকাণ্ডে আমরা তেমন চিন্তিত নই, কিন্তু আমরা কিছুটা উদ্বিগ্ন জামাত, রাজাকার, আলবদরদের কর্মকাণ্ডে। কি যে বলো, ওদের রাজনীতি করা তো দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ওরা তো আন্ডারগ্রাউন্ডে এখনো কাজ চালাইতেছে মোস্তাক। তাদের সাথে আছে চীনাপন্থী কমিউনিস্টদের কিছু গোপন দল এবং পাকিস্তানপন্থী কিছু দল। তারাই সেনাবাহিনীদের মাঝখানে ইশতেহার বিলি করছে এবং প্রচার করছে শেখ মুজিব ভারতের দালাল। হ্যাঁ, ভারতের দালাল। দিল্লির সাথে 25 বছরের এক দাস চুক্তি করে দেশকে ভারতের কাছে বিক্রি করা হয়েছে। শেখ মুজিবের বাপ দাদা নাকি হিন্দু ছিলেন। তার সরকার বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানের নাম নিশানা নাকি মুছে ফেলবে। আমার একটা সন্দেহ, ওই দিল্লির ইঙ্গিতে এই প্রচারপত্র প্রচার করা হচ্ছে কিনা। তুমি কি ভাবছো লিডার? তুমি কি মনে করো এটা ভারতের কাজ? তাতে ভারতের লাভ কি? তাছাড়া শ্রীমতী ইন্দিরা গান্ধীর আমি ভালো করে চিনি, তিনি এত বড় শটতা আমার সঙ্গে করতে পারেন না। একটা কথা ভেবে দেখো, আমরা পাকিস্তানের কূটনৈতিক স্বীকৃতি পেয়েছি। তুমি লাহোরে ইসলামী শীর্ষ সম্মেলনে গিয়ে সকল মুসলমান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরালো করে এসছো। ভারত নিশ্চয়ই এটা ভালো চোখে দেখছে না। ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি তো গোটা সরকার নন। তার সরকারের ভেতর অনেক খারাপ লোক আছে যারা বাংলাদেশকে তাবেদার বানিয়ে রাখতে চায়। তোমার কি ধারণা এটা ভারতের কাজ? আমার ধারণা নয়, সন্দেহ। তুমি এই লিফলেটগুলো দেখে বিরক্ত হবে, ভাববে এটা পাকিস্তানপন্থী এবং পাকিস্তানের চরদের কাজ। ফলে তাদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা নেবে। তাতে পাকিস্তানের সঙ্গে এবং গোটা ইসলামী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেটুকু ভালো হয়েছিল তা নষ্ট হবে। তাতে ভারতের লাভ। আমি আপনার সাথে একমত নই। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে খারাপ মতলবে। ভুট্টো বাংলাদেশে এসে যে কাজটা করে গেছেন তার ব্যাখ্যা কি? তিনি কয়েকশো পাকিস্তানি গুপ্তচর নিয়ে ঢাকায় এসেছিলেন। ঢাকায় জামাত এবং মুসলিম লীগের নেতাদের সঙ্গে তিনি গোপনে যোগাযোগ সম্পর্ক স্থাপন করেছেন। চীনাপন্থী উপদল ও নকশালপন্থীদের তিনি গোপনে টাকা পয়সা যোগাচ্ছেন বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য। আমাদের সেনাবাহিনীকেও তিনি উস্কানি দিচ্ছেন। মুস্তাক, চক্রান্ত শুধু একদিকে না, চারিদিক থেকে হচ্ছে। আমাদের স্বাধীনতার শত্রুরা এখন ঘরের ভেতরে, ঘরের বাইরে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের মিত্র দেশ, সেখানেও কি আমাদের শত্রু নাই? আর পাকিস্তান তো ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য বদ্ধপরিকর। মুস্তাক, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন।
আমাদের এই নতুন স্বাধীনতাকে ধ্বংস করার জন্য চারিদিক থেকে ষড়যন্ত্রের জাল পাতা হচ্ছে। এখন ৭১-এর চাইতে বজ্র কঠিন ঐক্য আর শপথ নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে। ছিন্ন করতে হবে ষড়যন্ত্রের জাল, ব্যর্থ করতে হবে এই চক্রান্ত। আমি শেখ মুজিব জীবন দেব, কিন্তু বাংলার স্বাধীনতাকে ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। আমি আমার এই মাথার টুপি তোমার পায়ের কাছে রেখে শপথ করছি, তোমার জন্য, এই দেশের জন্য দরকার হলে প্রাণ দেব, তবু পিছু হটবো না। এই মনি, তুমি এখানে আছো, আমি কি বলছি তুমি তার সাক্ষী রইলে। কে কে হাততালি দিচ্ছে? আমি হাততালি দিচ্ছি, আমার বেয়াদবি আপনারা মাফ করবেন। তুমি হাততালি দিতে গেলে কেন? লিডারের পায়ের কাছে টুপি রাখা দেখে আমিও যে এত বড় ঐতিহাসিক ঘটনার সাক্ষী তা হাততালি দিয়ে জানিয়ে রাখলাম আপনাকে।